So hey guys, what's up and welcome to Shubham Dotto Art Tutorial. হ্যাঁ, বছরটা শেষ হয়ে যাচ্ছে। সো এই ভিডিওটা কি 2023 রিভিউ করা নাকি পুরো 4 বছর এই চ্যানেলের হয়ে গেল সেটাকে দেখা? না, অনেক কিছুই। আর সত্যি তো মানে এই চ্যানেলটা অনেক কিছু, আমি সবসময় এটা বলি যে আমাকে অনেক কিছু দিয়েছে, একটা পরিচয় দিয়েছে। তোমরা যে প্রত্যেক দিন বলবো না, মানে কখনো কখনো যে এই যে মেসেজ আসে, কিছু না কিছু টপিক তোমরা আমাকে দাও, আমিও কিছু না কিছু প্ল্যান করি যে কি চ্যানেলে আসবে। প্রতি বছর আমি আগে থেকে প্ল্যান করি যে হ্যাঁ এগুলো আমি করব। তেমন এবছরেও ছিল। অ্যান্ড অবভিয়াসলি দেখো, পরপর যখন এগিয়েছি, নিজেকে শিখিয়েছি, তারপর ধীরে ধীরে ডিফারেন্ট কাজ এই চ্যানেলে করা, অ্যাট দি এন্ড আমি নিজেও বুঝেছি যে হ্যাঁ ধীরে ধীরে আমি আরও বিজি হয়ে যাব। তখন ব্যাকআপ প্ল্যান হিসাবেও রেখেছিলাম, আরও কিছুজন সাথে কাজ করেছি, তাদের সাথেও প্রজেক্ট করেছি, নিজেও প্রজেক্ট করেছি, তোমরাও চ্যানেলে দেখতে পেয়েছো। তো এবছরটা হ্যাঁ অনেক বেশি চাপের ছিল। আমি জানি না যে এর পরের বছরগুলো কিরকম ভাবে যাবে, কিন্তু হ্যাঁ কিছু না কিছু করব। কারণ অবভিয়াসলি আমার কাছে ছবি আঁকাটা প্যাশন, তো সেটাকে বাঁচিয়ে রাখতে হবে অবভিয়াসলি। কারণ আমিও প্রচুর বন্ধুদের দেখি, তারাও কিছু না কিছু ছোটবেলা থেকে করেছে, কিন্তু যত বড় হয়েছে পড়াশোনার চাপে, চাকরি করতে হবে, এই সমস্ত চাপে জাতাকলে পড়ে গেছে আর সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। আমাকে তারাও যখন জিজ্ঞেস করে যে তুই এখনো এর মধ্যে থাকিস, তো হ্যাঁ আমি লজ্জা পাই না। আমি হ্যাঁ কাজ করতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে। যখন এই যে আমি যখন ইনস্টাগ্রাম বা ফেসবুকে যখন কোনো পোস্ট আসে না, তখন সবাই জিজ্ঞেস করে, ইভেন প্রফেসররাও আমাকে জিজ্ঞেস করে যে তুমি এখনো এর মধ্যে রয়েছো। তো হ্যাঁ এটাই আমাকে একটু কি বলবো না, এই ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন এগুলো তো সব সময় থাকে সবার লাইফে। আর স্পেশালি এই সময়টা, এই 23-24 বছর বয়সে এখন তো মানে অনেক কিছু চাপ থাকে। তো সত্যি বলতে গেলে এই ছবি আঁকার মধ্যে দিয়ে যেন এইগুলো যেন বেরিয়ে যায়, তো আমাকেও আরাম দেয়। পরীক্ষার মাঝেও কখনো কখনো ছবি এঁকেছি, তো সেটাও আমাকে অনেক বেশি ফিল দিয়েছে, একটা আলাদাই ডিপ্রেশন থেকে আমাকে দূর করেছে। তো এটা খুব দরকার, তাই আমি এটা সবসময় তোমাদের সাথেও শেয়ার করি যে হ্যাঁ ছবি আঁকাটা কিন্তু ছাড়া উচিত নয়। যায় আসে না যে তুমি এখন কোন পজিশনে আসো, তোমার হয়তো মনে হবে যে না সেই সময় আমি কোনো একটা ডিসিশন ভুল নিয়েছিলাম, বাট অ্যাট দি এন্ড তুমি যেখানে আছো সেই কাজটাকে করে যাও। নিজের মধ্যে ভাবো যে হ্যাঁ আমি কি কাজ করতে পারি। নিজে থেকেও দেখবে অনেক কিছু মাথায় আইডিয়া আসবে, নিজে থেকেও তুমি সেলফ প্রজেক্ট করতে পারবে। আমি অলরেডি ডিসকাশন করেছি। অ্যান্ড আমিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু এরকম কাজ করি, তোমাদেরকে কিছু না কিছু দিই, কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি, কিছু একটা থট আনার চেষ্টা করি, কনসেপ্ট আনার চেষ্টা করি। শুধুমাত্র যে হ্যাঁ ড্রয়িং বুকে এত এত ড্রয়িং আছে, জাস্ট এগুলোই প্র্যাকটিস করে গেলাম তাই নয়। নিজে থেকেও কিছু কম্পোজিশন বানাও, নিজে থেকেও কিছু টপিক বের করো, তো সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। অ্যান্ড প্রচুর জনের সাথে তো কথা হয়, সেটা হতে পারে ছোট থেকে শুরু করে হাউস ওয়াইফ, বা প্রচুর জন আছে যারা জব করছে, তো তারাও জিজ্ঞেস করে যে তারা কিরকম ভাবে প্র্যাকটিস করবে। তো সেগুলোকে আমি তাদের সাথে শেয়ার করি যে কিরকম ভাবে ডেইলি লাইফে প্র্যাকটিস করা যায়। নিউজ পেপার আছে, ডিফারেন্ট জিনিস আছে, অ্যাক্টিভিটিগুলো মানে ডিফারেন্ট ভাবেও কিন্তু ছবি আঁকা যায়। নিউজ পেপার থেকে শুরু করে অনেক কিছু। আমি তো বলি যে কোনো একটা স্টাডি করা যেতে পারে, বাইরে চলে যান, তো সেখানেও দেখুন অনেক কিছু দেখতে পাবেন, চারপাশে অনেক দৃশ্য ফুটে উঠবে, সেইগুলোকেও স্টাডি করা যায়। তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে তাদের সাথে শেয়ার করি। আর আমি যেগুলো করি তো সেগুলোও তাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ছোট হও বা বড়, যারা যে যে পজিশনেই আছো, তো তোমরা যাতে এটাকে ধরে রাখতে পারো, এর সাথে যে একটা ভালোবাসা সৃষ্টি করতে পারো, তো সেটা আমি সবসময় চেষ্টা করি। সো এবছর আমি সত্যি বলছি, এবছর আমি শুরুতে ভেবেছিলাম যে প্রতি মাসে একটা করে আমি কাজ করবো, একটা করে প্রজেক্ট করবো। আর বছরে তার মানে 12টা কাজ তো হবেই। কিন্তু আমি যখন এই সমস্ত যখন মানে দেখছি, আমি মানে সমস্ত ছবি যখন দেখছি, আমি দেখলাম যে আমি 12টারও বেশি কাজ করেছি। হাসি পাচ্ছে কারণ যাই হোক, বাট হ্যাঁ প্ল্যানিং অনেক কিছু ছিল। দেখো আমি না মানে লাস্ট বছর থেকে আমি এরকম ভাবি যে আমি প্রতি বছর কিছু কিছু টপিকের ওপর কাজ করবো। আর এই টপিকগুলো আমি আগে থাকতে ফিক্স করে নিই, ডায়েরিতে পুরো লিখে নিই। যেমন তোমরা আগে দেখেছো যে আমি যেমন বুড়া না মানে হোলি হ্যাঁ একটা কনসেপ্টকে বিল্ড করেছিলাম, তারপরে আমি নাঙ্গেলির ওপর একটা কনসেপ্ট বিল্ড করেছিলাম। তো সেগুলো আমাকে সবসময় ভাবতে হয়েছে। তো ডিফারেন্ট আমি ভাবি যে হ্যাঁ আমি
তোমাদেরকে এই আইডিয়াগুলো দেবো, তোমরা যাতে জানতে পারো, এর মধ্যে দিয়ে তোমরা যাতে সচেতন হও, তোমাদেরকে একটা কিছু মেসেজ দেবো। ইভেন আমি যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপরে একটা যেমন ভিডিও করেছিলাম, তার থেকে শুরু করে অনেক কিছু, ইভেন ভ্যালেন্টাইন্স ডে তার উপরে একটা স্পেশাল একটা ওয়ার্ক এনেছিলাম, তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম। তো সেগুলো আমি সবসময় মাথায় ভাবি যে তোমাদেরকে একটা কিছু নলেজ দেবো। শুধুমাত্র একটা ছবি মানে শুধুমাত্র একটা আঁকা দিয়ে দিলাম তাই নয়। আমার চ্যানেল শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল যখন তোমরা দেখছো, তো তোমরা স্পেশাল কী পাবে, তো সেটা আমাকে সবসময় ভাবতে হয়। তো আমাকেও মাথায় এগুলো রেডি করতে হয়। প্লাস যখন করে একটা প্রজেক্ট রেডি করি, শুধুমাত্র যে হ্যাঁ ড্রয়িং করে দিলাম হয়ে গেল, কালার করে দিলাম হয়ে গেল, ভিডিও হয়ে গেল তাই নয়। আমাকে স্ক্রিপ্ট বানাতে হয় যে হ্যাঁ আমি ভিডিওর মধ্যে কীরকমভাবে বলবো, কী কী ক্লিপস ইউজ করবো, তো সমস্ত কিছু পুরো স্টেপ বাই স্টেপ প্রসিডিওরে চলে। আর সেটাই বলতে গেলে পুরো 1-1.5 সপ্তাহ চলে যায়। এডিটিংয়েও টাইম লাগে, হ্যাঁ নিজেও শিখি। কারণ আজকে এটা বলতে অবভিয়াসলি এটা আমি সবাইকে, যারাই এখন দেখি যে অনেকেই নিজেরা ইউটিউবে আসছে, ভিডিও বানাচ্ছে, তো আমি তাদেরকেও বলবো যে আমি যখন শুরুতে ইউটিউব স্টার্ট করেছিলাম তখন দেখেছিলাম যে শুধুমাত্র ভিডিও বানিয়ে দিলাম হলো না, তোমাকে এডিটিং স্কিলও জানতে হবে, কিছু না কিছু এডিট করতে হবে, তোমার ভয়েস থেকে শুরু করে ওভারঅল বলা চলে যে তুমি কিরকমভাবে প্রেজেন্ট করছো, এটা কিন্তু সব থেকে বেশি দরকারি। ইভেন এখন যখন আমি রিসার্চ করছি, মানে শুধুমাত্র যে প্রচুর কিছু করে দিলাম তাই নয়, খুব ভালো ক্রিয়েটিভ আইডিয়া বানালাম তাই নয়, খালি রিসার্চ করলাম শুধু তা যথেষ্ট নয়। তোমাকে প্রেজেন্ট কীভাবে করতে হবে, কীরকমভাবে প্রেজেন্টেশন দিতে হবে, কীরকমভাবে স্টার্টিং করতে হবে, ইন্ট্রোডাকশন কীরকমভাবে বলতে হবে, তো অনেক কিছু কিন্তু মানে প্র্যাকটিস করতে হয়। শুধুমাত্র এরকম নয় যে জাস্ট বলে দিলাম। মানে হ্যাঁ, একজন স্যার আমাকে বলেছিল যে টিচার হওয়া অত সহজ নয়, শুধুমাত্র প্রচুর জ্ঞান জানি তাহলেই যে টিচার হওয়া যায় তা না। তুমি স্টুডেন্টকে কিরকমভাবে সেটা বোঝাচ্ছ, তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হচ্ছে, তো সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। তো অনেক কিছু কিন্তু শিখেছি এই 4 বছরে। শুধু এই নয় যে হ্যাঁ ছবির পর ছবি এঁকে গেছি, ডিফারেন্ট কনসেপ্ট করেছি, আমিও কিন্তু অনেক কিছু শিখেছি, তোমাদেরকেও কিছু চেষ্টা করেছি শেখাতে। আর আমি কখনোই নিজেকে অ্যাজ এ টিচার হিসাবে বানাতে চাই না, সিরিয়াসলি বলছি। আমি অ্যাজ এ টিচিং প্রফেশনকে আমি কখনো হেট করবো না, বাট স্টিল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার যেন মনে হয়েছিল যে টিচিং প্রফেশনে না থাকতে থাকতে যেন মানে একটা যেন মানে একঘেয়েমি যেন হয়ে যাচ্ছে, একই জিনিস যেন বারবার রিপিট করছে, একটা সাইকেলের মতো চলছে। তো আমারও যেন সেই সময় কিরকম একটা আজব লাগতো। তো তাই জন্য আমি কখনোই টিচিং প্রফেশনে থাকতে মানে এখন তো চাই না এরকম ব্যাপার, এরকম রিসার্চ করবো, প্রজেক্ট করবো, আমার এরকমই প্ল্যানিং থাকে। বাট হ্যাঁ অ্যাজ এ গাইড হিসাবে থাকতে চাই, দাদার মতো তোমরা আমাকে কিছু কোয়েশ্চেন করো, তোমরা আমাকে কিছু টপিক দাও। আর আমি কখনোই টপিক দিচ্ছ মানে যে আমি একটা ড্রয়িং দিয়ে দিলাম তা নয়। আমি এখন কি করি, সে ছোট হও বা বড়, আমি সবসময় চেষ্টা করি তাকে সেই টপিকের মানেটা বোঝাতে। মানে বুঝতে থাকলে না তুমি অটোমেটিক বুঝতে পারবে যে হ্যাঁ এই ড্রয়িংয়ের মধ্যে কী কী করতে হবে। আর আমাদের চ্যানেলে অলরেডি সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্ট, পোস্টার ড্রয়িং প্লেলিস্টে প্রচুর প্রচুর ওয়ার্ক রয়েছে, প্রচুর প্রচুর কনসেপ্ট আছে, ডিফারেন্ট আইডিয়া আছে, সমাজের বিভিন্ন দিককে তুলে ধরা রয়েছে। তো সেগুলো তোমরা কিভাবে ইউজ করবে, ওর মধ্যে কিভাবে ইন্ট্রোডিউস করবে, তো সেটা তোমাকে বুঝতে হবে। আর আমি এইগুলো বলি, তোমরা হোয়াটসঅ্যাপে যারা আমাকে মেসেজ করো দেখবে যে আমি কিন্তু তাদেরকে সবাইকে বলি, ফোন যারা করে তাদেরকেও বলি। হ্যাঁ সে কতটা এর মধ্যে ঢুকতে পারছে, মানে কি বলবো, মানে ইন্টারাক্ট করতে পারছে, তো সেটা কিন্তু মেন ব্যাপার। অনেকে জাস্ট বলে দেয় যে ওকে থ্যাংক ইউ, আমিও বুঝতে পারি না যে আদৌ সে বুঝতে পারলো তো আমার কথাটা। কারণ আমি বেশি ডিপলি তো ডিসকাশন করতে গিয়ে আমি তারপর ভাববো যে হ্যাঁ এ তো অনেক ছোট, অনেক বাবা মায়েরা যখন আমার সাথে কথা বলে তো আমি বুঝতে পারি না যে সেই স্টুডেন্ট যে শিখবে অ্যাকচুয়ালি সে কি বুঝতে পারছে নাকি বাবা মায়েদেরকেই বেসিক্যালি বোঝাতে হচ্ছে, এরকম ব্যাপার। তো এরকম ভাবেই চলে, যাকে বলতে গেলে মানে প্রত্যেকবার যখন কোনো না কোনো মেসেজ আসে তো একটা ডিসকাশন হলো, ঠিক আছে চলো ডিসকাশন করে গেলাম। তো এবছরও প্রচুর জনের সাথে কথা বলেছি। আর এটাই কিন্তু আমাকেও একটা মানে শেখায় যে হ্যাঁ আমি কিরকমভাবে ইন্টারাক্ট করবো তাদের সাথে, কিরকমভাবে তাদের সাথে ডিসকাশন করবো, তো সমস্ত কিছু। তবে হ্যাঁ আমি এটা অলরেডি বললাম না যে আমি সবসময় ভাবি যে নেক্সট ইয়ার কিরকম মানে কনসেপ্টে কাজ করবো, কিরকম প্রজেক্ট করবো। তো তেমনই এবছর কিন্তু অনেক প্ল্যান ছিল, কিছু কিছু টপিক আমি ভেবেছিলাম যে হ্যাঁ এবছর কাজ করবো। যেমন তোমরা দেখেছো আমি ট্রান্সজেন্ডারের উপর একটা ওয়ার্ক করেছিলাম, ডিফারেন্টভাবে করেছিলাম, যেটা দুর্গাপুজোর টাইমে আমি দিয়েছিলাম। প্লাস আমার কাছে আরও 3টে টপিক ভাবা ছিল যেগুলোর উপর আমি কাজ করব। কিন্তু সত্যি বলতে গেলে না এখন কি হয় যে যখন কোনো একটা টপিক আমি ভাবি না, সেই টপিকটা হয়তো এমন কিছু একটা আছে, এমন কিছু আছে আমি যেটা যখন বলতে থাকবো তখন তোমরা বুঝতেই পারবে। বাট হ্যাঁ সেটাকে যখন এক্সিকিউট করবো চারপাশের লোক কি মনে করবে, পাবলিশ করার সাথে সাথে কি এরকম মেল চলে আসবে যে ভিডিও ডিলিট করো, চ্যানেল ডিলিট করে দাও, অনেক কিছুই তো আমাকে সহ্য করতে হয়। তো এরকম এইগুলো আমাকে বুঝতে হয়েছে। তো
কিছু ওয়ার্ক আসেনি এবছর, কিছু ওয়ার্ক আসেনি আমি বলবো, কারণ আমার প্ল্যানে যেগুলো যেগুলো ছিল, যে টপিকগুলো আমি রেখেছিলাম করতে চেয়েছিলাম, তার মধ্যে অনেকগুলোই হয়নি, আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, আমি ভাবছি যে সেটাকে অন্যভাবে কিভাবে তোমাদের সামনে তুলে ধরা যায়, কারণ অবভিয়াসলি আমি শুধুমাত্র একটা ড্রয়িং করছি মানে তাই নয়, তার মধ্যে কিছু নলেজ দিচ্ছি, প্লাস তোমাকে কিছু একটা আইডিয়া, একটা কনসেপ্টকে তুলে ধরছি, খুবই সামান্য একটা কনসেপ্ট কিন্তু তার মধ্যেও প্রচুর কিছু রয়েছে। তো সেটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমরা যখন কোনো কম্পিটিশনে যাবে যাতে সেইগুলোকে তুলে ধরতে পারো, যাতে মানুষ দেখতে পারে। তো অবভিয়াসলি এইগুলো আমাকে মাথায় রাখতে হয়। তো কিছু জিনিস তো এবছরও হয়নি, কিন্তু নেক্সট ইয়ারের আমার প্ল্যান আছে যে হ্যাঁ, আমি যাতে ওই টপিকগুলো তুলতে পারি। প্লাস আরও একটা জিনিস আমি ভেবেছিলাম যে এবছর করবা, যেটা করেছিলাম সেটা হচ্ছে আর্ট অ্যান্ড মাই থটস, যে প্লে লিস্টে এসেছিলো। তো অ্যাকচুয়ালি এটা আমার প্ল্যান ছিল যে একটা পডকাস্টের মতো করে করার। হ্যাঁ, ডিসকাশন হবে, আর এটা আমি কখনোই অ্যাজ এ স্কুল কলেজের লেকচারের মতো করতে চাইনি, যে হ্যাঁ একটা লেকচারের মতো চলবে, কোনো একটা হয়তো স্টাডি মেটেরিয়াল টাইপের থাকবে। তো এরকম আমি কখনোই করতে চাইনি। কিছু ফ্রি থিঙ্কিং অ্যাডভাইস বলতে পারো, আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছিলাম, যে নর্মালি ড্রয়িং স্কুলে যাচ্ছি আসছি, শুধুমাত্র একটা টপিক আসছে বা কোনো একটা পেজ দিয়ে দিচ্ছে ড্রয়িং বুকে, ব্যাস ওইটাই করো, এরকমভাবেই চলে যাচ্ছে প্রত্যেক রবিবার রবিবার। এর মধ্যে তুমি কি ইউটিলাইজ করছো, তুমি কি ভাবছো, তোমার নিজের ভাবনা, তোমার নিজের মধ্যে কি হচ্ছে, একঘেয়েমিতে আসছে, মনে হচ্ছে ধুর একই তো সব, প্রত্যেক সপ্তাহ একই হয়ে যাচ্ছে, তো একটা সপ্তাহ যাবো না, এরকম ব্যাপারও প্রত্যেকের হয়। স্টুডেন্ট লাইফে এটা খুব কমন ব্যাপার। ড্রয়িং শিখতে যাও, যাক শিখতে যাও, যতই তোমার সেটা প্যাশনেট হোক, তোমার মাঝখানে একটা এরকম মানে এরকম ঢিলেমিটা আসবেই আসবে, এটা খুব অবভিয়াস, কারণ অবভিয়াসলি এটা প্রত্যেকের মধ্যে হয়। কিন্তু হ্যাঁ, এটা বয়সের ওপর ম্যাটার করে। যত বড় হবে তখন তোমার একটা সিরিয়াসনেস কাজ করবে, কিন্তু সেই সময়টা তখন তোমার মধ্যে কি ফিল হবে, তখন তুমি মাথায় কি আইডিয়াগুলো করবে, তো সেইগুলো শেয়ার করেছিলাম। তো সেখান থেকেই ওই প্লে লিস্টটা বিল্ড হয়েছিল। তো ওই প্লে লিস্টটা গেলে তোমরা বুঝতে পারবে যে ওখানে আমরা ডিফারেন্ট ডিসকাশন করেছি। কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছে ছিল যে ওখানে আরও একজনের সাথে ডিসকাশন করা, একজন স্যারকে আমি বলেছিলাম যে আমরা এরকম একটা মানে পডকাস্ট মতো করব, যেখানে আমরা একটা পয়েন্ট রাখবো যেগুলো স্টুডেন্ট লাইফে খুব কমন ব্যাপার মাথায় আসে, কিন্তু তারপরে আর ওটা সাকসেসফুল হয়নি। কারণ অবভিয়াসলি একটা পডকাস্ট রেকর্ড করা হতে পারে সেটা একটা 20 মিনিটে, কিন্তু ওভারঅল তাতে মানে কি বলবো, ডিফারেন্ট পয়েন্ট ডিসকাশন, তার থেকে শুরু আমাকে অলরেডি স্ক্রিপ্ট বানাতে হবে যে আমি কি বলবো, তাকে কি বলতে হবে, কোন কোন পয়েন্টগুলো তুলতে হবে। তো সেই সমস্ত মিলিয়ে অলমোস্ট বলা যেতে পারে প্রায় 1.5-2 ঘন্টার ব্যাপার। কিন্তু একটা মানুষকে 1.5-2 ঘন্টা ধরে রাখা, তার বাড়িতে গিয়ে কাজ করা ইজি ব্যাপার নয়। তো তাই জন্য লাস্টে আর ওটা হয়নি, সাকসেসফুল হয়নি। কিন্তু আমাদের আর্ট অ্যান্ড মাই থটস পুরো প্লে লিস্টটা হয়েছে, ডিফারেন্ট ডিসকাশন হয়েছে, আমি একাই করেছি। আর একা করলে কি হয় যে হ্যাঁ, আমার মাথায় তো আসতে থাকছে পয়েন্টগুলো আসতে থাকছে, তো অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এটাই মেন ব্যাপার, যে কোলাবোরেট করে কাজ করার একা কাজ করার মধ্যে কত বেশি মানে স্বাধীনতাটা রয়েছে। তো এটাও একটা মেন ব্যাপার। বাট হ্যাঁ, এইভাবে আমাদের হয়েছিল। হ্যাঁ, আর্ট অ্যান্ড মাই থটস যে প্লে লিস্টটা করা, ওটাকে আমরা ওইভাবে প্রিপেয়ার করেছিলাম। তো আই হোপ তোমাদের হয়তো একটুখানি কিছু আইডিয়া দেবে। হ্যাঁ, প্রচুর জন কি ওটা দেখেও কি ডিপ্রেশনে চলে গেছো? যাওয়া উচিত আমার মনে হয়, কারণ ডিপ্রেশন সমস্ত জায়গাতেই আছে। আর ডিপ্রেশন আসলে আমার মনে হয় যে এটাও একটা খুব ভালো ব্যাপার, যে তুমি একটা কাজের প্রতি কত বেশি প্যাশনেট, সেটাই কিন্তু তোমার মধ্যে একটা ডিপ্রেশন বিল্ড করছে। তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এত এত স্ট্রাগল করা সত্ত্বেও কেন কিছু হচ্ছে না। তো প্রত্যেকের মধ্যে এটাও একটা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তো এইগুলো কিন্তু আসাটা কিন্তু খুব দরকার, আমি বলবো যে এগুলো দরকার, কারণ আমিও এগুলো ফেস করি, আর সেটাও কিন্তু আমাকে অনেক বেশি গ্রো করে। তো এইভাবেই আমাদের 2023টা চলেছিল। প্লাস আমরা আর্ট প্রজেক্ট কম্পিটিশন করেছিলাম। কম্পিটিশন আমাদের চ্যানেলে আসছিল, কিন্তু আর্ট প্রজেক্ট কম্পিটিশন করার মেন কারণ ছিল যে আমি কিছু জনের সাথে এঙ্গেজ হতে চেয়েছিলাম, কিছু জনকে তুলতে চেয়েছিলাম যাদের সাথে আমি প্রজেক্ট করবো। তো তাদের সাথেও কিছু কাজ করেছি। তো সেটা আমাকে অনেক আইডিয়া দিয়েছে। হ্যাঁ, এবছর যে কম কাজ এসছে, কারণ তারাও কিছু না কিছু কাজ করেছে। তো সেটা তাদের সাথেও অনেক কিছু শেয়ার করা হয়েছে, তাদের সাথেও অনেক কিছু হয়েছে, আমরা কাজ করেছি। কিন্তু হ্যাঁ, পরের বছর হয়তো আর্ট প্রজেক্ট কম্পিটিশন ওইভাবে আনবো না। কিন্তু এখন সত্যি বলতে গেলে আমার মেন থিঙ্কিং এটাই আছে যে হ্যাঁ, একটা ফরম্যাটে এগোবো, চ্যানেলটাকে নিয়ে যাবো। কারণ আমার মনে হয় না আর বেশি দিন রয়েছি আমি, কারণ হতে পারে হয়তো আমি যদি বাইরে রিসার্চ করতে চলে যাই, তো সেক্ষেত্রে আমার তো অবভিয়াসলি যতক্ষণ কলকাতায় আছি, এই বাড়িতে রয়েছি, ভিডিও করাটা খুব ইজি। যখন একটা বাইরে, যখন নতুন জায়গায় যাব, একটা রুম থাকবে, তো সেখানে ভিডিও বানাবো কি করে, কয়েক বছর তো মানে কয়েক মাস চলে যাবে, হয়তো বছরে চলে যাবে ভাবতে যে হ্যাঁ কিরকমভাবে সেট আপ করবো, সেগুলোও প্রচুর ম্যাটার করছে। তখন কাজের চাপও চলে আসবে। তো চাপ তো আছেই অবভিয়াসলি,
এই মাস্টার্সটা কমপ্লিট হলো, কালকে 24শে ডিসেম্বর আমার কনভোকেশন আছে যাদবপুর ইউনিভার্সিটিতে, অ্যান্ড রিসার্চও শুরু হয়ে গেছে, ডিফারেন্ট কাজ চলছে। অবভিয়াসলি 2028 হতে পারে আমার শেষ ভিডিও এই চ্যানেলে আসবে 2028-এ। মেবি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব, এই চ্যানেলকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কিছু না কিছু করবো। আর আমি চাইছি এই সময়টার মধ্যেই বেশি কিছু করার, কারণ যতদিন কলকাতায় আছি আমি সমস্ত কিছু করতে চাই। পারলে আমি রাতে ঘুমাবো না, আমি ভিডিও বানাবো বা কিছু না কিছু টপিকে কাজ করবো, প্রজেক্ট করবো, কিন্তু স্টিল আমি কাজ করে যাব। এটাই আমার এখন মেন মোটিভ, কারণ যে কদিন আছি আমাকে এখন চালিয়ে যেতে হবে। শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল আমাকে অনেক কিছু দিয়েছে, এই চ্যানেল আমাকে অনেক তোমাদের সাথে কথা বলা অনেক কিছু আমাকে দিয়েছে, তো আমি এটাকে ছাড়তে চাই না। এখানেও আমার একটা পরিচয় আছে, যেমন অ্যাজ এ আমাকে তারা চেনে অ্যাজ এ ম্যাথামেটিক্স স্টুডেন্ট হিসেবে, তোমরা আমাকে অ্যাজ এ অন্যভাবে চেনো, ডিফারেন্ট প্ল্যাটফর্মে আমাকে ডিফারেন্ট ভাবে অনেকে চেনে, তো আমি এটাকে মেরে ফেলতে চাই না। তো এবছর আমরা তো অনেক কাজ করেইছি, তো আজকে আমরা সেই সমস্ত কাজগুলোকে একটুখানি রিভিউ করব। হ্যাঁ, প্রত্যেকটা কাজের বিহাইন্ডে কি স্টোরি লাইন ছিল, তো সেইগুলোকে আমরা দেখব। তো চলো, যদি আমরা এবছর আমরা শুরুতে কি কাজ করেছি। শুরুতে তো জানুয়ারি মান্থ ছিল, তো আমরা শুরু করেছিলাম হচ্ছে স্বামী বিবেকানন্দকে ট্রিবিউট দিয়ে, একটা ট্রিবিউট ওয়ার্ক হয়েছিল। তো খুবই সিম্পল একটা অয়েল প্যাস্টেলের কাজ করেছি। আচ্ছা, আমাকে কোন একটা ছবি, আমার মনে এইটা না, কোন একটা ছবি আমাকে দেখিয়ে বলেছিল যে এটা অয়েল প্যাস্টেলের কাজ নয়, বাট অ্যাকচুয়ালি এটা অয়েল প্যাস্টেলের কাজ। তোমরা ভিডিও দেখো, অনেকে কি করে যে থাম্বনেল দেখে আর দেখে বলে যে এটা তো দাদা প্রচুর কঠিন, তো অ্যাকচুয়ালি ওটা অয়েল প্যাস্টেলেরই কাজ ছিল। কিন্তু একজন আমাকে এরকম ভাবে বললো, কিন্তু অ্যাকচুয়ালি এটা অয়েল প্যাস্টেলেরই কাজ, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, প্রচুর জন আমাকে বলছিল যে তুমি ভিডিও মানে স্ট্রেট কেন করো না, মাঝে মাঝে কাট হয়ে যায়। দেখো, প্রসেস অনেক লেন্দি থাকে, বাট হ্যাঁ আমি এখন কি করে যে কিছু স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, লার্ন অয়েল প্যাস্টেল, লার্ন ওয়াটার কালার বলো, ডিফারেন্ট প্লে লিস্ট আছে, ওখানে টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আছে, ইভেন মেটেরিয়াল ডিসকাশন সমস্ত কিছু রয়েছে। অ্যাজ এ লার্নিং লেসন হিসেবে কিন্তু তোমরা ওইগুলোকে ফলো করো, নাকি এগুলো প্রচুর জন আপকামিং ভিডিও দেখে বলে যে এইগুলোই তাহলে কি লেসন ভিডিও, না এগুলো লেসন ভিডিও নয়, কারণ অলরেডি তোমরা আগে বিগিনিং পোর্শনগুলো দেখো, ওখানকার লেসনগুলো ভালো করে দেখো, সামার ড্রয়িং ক্যাম্প দেখো, সেখান থেকেও তোমরা আইডিয়া পাবে। আগের বছর তো আমরা টপিক অবজারভেশন স্টাডি করেছিলাম, ওখানে তো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ছিল কম্পোজিশন বিল্ড করা, স্টেপ বাই স্টেপ কালার করা, ওখানে তো পুরো একটা ওয়েব সিরিজের মতো চলেছিল, ওখানে অনেক কিছু হয়েছিল। তো ওইগুলোকে দেখো, কারণ এই যে ওয়ার্ডগুলো দেখছো এগুলো জাস্ট একটা কাজ করা, ওইগুলোকে ইউজ করে আমরা ওই টিউটোরিয়ালগুলো তোমরা যদি না দেখো তাহলে তোমরা এটা বুঝতে পারবে না। এখানে জাস্ট আমরা কিরকম ভাবে মিক্সিং করেছি, এখানে তোমরা জাস্ট দেখতে পাবে যে হ্যাঁ আমরা কালারের কম্পোজিশনটা কিরকম ভাবে করেছি, কিরকম ভাবে একটা অন্য এফেক্ট দিয়েছি। এখানে যেমন দেখতে পাচ্ছি ফেসটাকে কিরকম ভাবে করা হয়েছে, সাইডটাকে কিরকম ভাবে একটা ডার্ক রাখা রয়েছে, তো আমরা এরকম ভাবে কাজ করেছি। এখানে তোমরা কালার মিক্সিংটা দেখলেও বুঝতে পারবে। তারপরে আমরা কাজ করেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপরে, তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডিফারেন্ট লুক দেওয়া হয়েছে। অবভিয়াসলি এখানে কালার মিক্সিং দেখতে পাচ্ছ, ওপর দিয়ে আমরা যেরকম হোয়াইট শেডটা দিয়েছি, অবভিয়াসলি লেয়ারটা ওটাও একটা এফেক্ট দিচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে ইউজ করি, তো তাই জন্য আমি এখানে ওইভাবে স্টেপ বাই স্টেপ একটা লং ভিডিও বানাই না। এই ভিডিওটা তো একটা ট্রিবিউট ভিডিও, তো এখানে কিছু ডিসকাশন হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের উপর, যেহেতু আমরা ট্রিবিউট দিচ্ছি, তো একটা স্পেশাল ডিসকাশন প্লাস আমরা কাজটাকে কিরকম ভাবে নিয়ে যাচ্ছি, তো একটা ওভারঅল এরকম ভিডিও হয়েছে। টিউটোরিয়াল দেখলে তোমরা ওই প্লে লিস্টে যাবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। এরপরে যেমন আমরা করেছিলাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর, তো এটাও একটা স্পেশাল ওয়ার্ক, নিচে অ্যাজ এ বাউল গানকে তুলে ধরা হয়েছে, আর পেছনে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, একটা সিনারি মতো করেছি, একটা সানসেট সিনারি, এরকম ভাবে কাজটা করেছি। তো সিম্পল, এটাও একটা অয়েল প্যাস্টেলের কাজ, তো তোমরা এইগুলো আইডিয়া পাবে। অ্যাকচুয়ালি এটা একটা কনসেপ্ট, একটা টপিকের ওপর বেস করে, তো এটা আমরা খুবই সিম্পল ভাবে করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের উপর। অ্যান্ড দেন আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে ধ্বংস, এই ছবিটার নাম দিয়েছিলাম। তো এটা আমরা দেখিয়েছিলাম যে এই যে এত নগর সৃষ্টি হচ্ছে, গাছ কাটা হচ্ছে, আর আসলে তো মরছে কে, মানুষই তো আঘাত পাচ্ছে, তো এইভাবে পুরো সিনারিওটা করেছিলাম। তো এটা একটা বলা যেতে পারে যে প্রচুর জনকে আমি এটা বলেছিলাম যে তোমরা এটা অ্যাজ এ সেফ এনভায়রনমেন্ট, তো এর ওপরে একটা দৃষ্টান্ত দিয়ে একটা কাজ তোমরা এটাকে ইউজ করতে পারো এইভাবে, কারণ অ্যাজ এ আমরা দেখাতে চেয়েছি যে এনভায়রনমেন্টকে সেভ করা দরকার, তা নয়তো এরকম পর্যায়ে আসবে। তো আমরা এরকম ভাবে কাজ করেছি, তোমাদেরকে বুঝতে হবে যে এর মধ্যে ইনার মিনিং কি আছে, নাকি তোমরা জাস্ট ছবিটাকে জাস্ট সামনে থেকে দেখলে। তো এইভাবে তোমাকে বুঝতে হবে। এই ভিডিওটাও খুবই স্পেশাল ভাবে করা, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ওখানে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা যেরকম ভাবে পুরো জিনিসটাকে প্রিপেয়ার করেছি, একটা প্রেজেন্টেশনই ডিফারেন্ট লেভেলে হয়েছিল। অ্যান্ড দেন আমরা করেছিলাম
অ্যানাদার রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর কাজ, অয়েল প্যাস্টেলে কাজ করেছিলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাজটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইলে করার চেষ্টা করেছিলাম, যেমন তোমরা তিনি যেরকম ভাবে কাজটা করেন তো ওরকম একটুখানি কালারটাকে ওরকম করেছিলাম, ফেস এক্সপ্রেশনটাকে ওরকম ভাবে করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম ভাবে কাজ করেন, তোমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি গেলে তার ছবি দেখতে পাবে, তার আঁকা ছবিগুলো দেখতে পাবে, তো অনেকটা ওরকম ভাবে কাজটা করার চেষ্টা করেছিলাম। তো সিম্পল একটা অয়েল প্যাস্টেল কাজ, আমরা শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্রিবিউট দিয়েছিলাম, ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে। অ্যান্ড দেন আমরা এই কাজটা করেছিলাম, এর নাম দিয়েছিলাম হচ্ছে পেন। সো একটা কনসেপ্ট, একটা মহিলাদের উপর বেস করে একটা তাদের যে বেদনাটা তো সেটাকে তুলে ধরেছিলাম। তো ওভারঅল কাজটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ছিল, তো ওখানে আমরা করেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমরা ওখানেও ডিফাইন করেছিলাম, পুরো প্রেজেন্টেশনটা দিয়েছিলাম। এখানে ডিসকাশন করার মতো এখন কিছু নেই, তোমরা ভিডিওটা দেখলে তখন তোমরা বুঝতে পারবে। অ্যান্ড দেন আমরা যে কাজটা করেছিলাম, তো এখানে আমরা বেসিক্যালি চাইল্ড লেবারটাকে তুলে ধরেছিলাম মেনলি। অ্যান্ড দেখিয়েছিলাম যে একটা বাচ্চা মেয়ে সে এরকমভাবে কাজ করছে, এরকমই হয়তো কোনো একটা জায়গায়, হয়তো এরকম কুমোরটুলি জায়গায় হয়তো এরকমভাবে কাজ করছে, সেও মূর্তি প্রতিমা তৈরি করছে, তো এরকমভাবে সিনটা দেখেছিল। ওভার আমি এখানে কুমোরটুলির সিনটা ওইভাবে তো আর তুলে ধরিনি, জাস্ট একটা সিনারিও করেছিলাম, ব্যাকগ্রাউন্ডে দেখেছিলাম যে হ্যাঁ মূর্তি তৈরি করা হচ্ছে, দুর্গা ঠাকুরের প্রতিমা তৈরি করা হচ্ছে, আর সামনে আমরা এরকমভাবে একটা বাচ্চা মেয়েকে দেখিয়েছিলাম। বেসিক্যালি এটাকে আমরা চাইল্ড লেবারের হিসাবে ইউজ করেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ওখানে আমরা একটা কনসেপ্ট ডিফাইন করেছিলাম। অ্যান্ড দেন আসছে হচ্ছে আমাদের লাভ হ্যাজ নো লেভেল। তো আমরা এই ওয়ার্কটাকেও করেছিলাম, তো এটাকেও আমরা ডিফাইন করেছিলাম ডিফারেন্ট ভাবে। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। অ্যান্ড দেন এই কাজটা, সো এই কাজটার উপরে প্রচুর মানুষের ডিফারেন্ট থট আছে, অনেকে অনেক কথা বলেছিল, তো ডিসকাশন তো আমরা করেছিলাম ওখানে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে আমরা কখনোই কোন একটা কি বলবো, আমরা মাস্টারবেশনটাকে কখনোই প্রমোট করিনি, বাট হ্যাঁ আমরা নর্মালি ডেইলি লাইফে যেটা স্টুডেন্ট লাইফ, তো সেখানে একটা টপিককে আমরা এখানে হাইলাইট করেছিলাম, একটা কনসেপ্টকে আমরা এখানে তুলে ধরেছিলাম। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি এখানে ওইভাবে ডিসকাশন করবো না, ভিডিওটাতে পুরো ডিসকাশনটা ছিল, বাট হ্যাঁ আমি ওরকমভাবে প্রমোট করিনি, বাট যে জাস্ট এটা একটা কি বলবো, মানে এটা স্টুডেন্ট লাইফে যেন ধীরে ধীরে যেন এটা একটা ডেইলি লাইফে যেন ডিউটি হয়ে গেছে এরকম ব্যাপার, বা এটা যেন স্টুডেন্টদেরকে মনে হচ্ছে যে হ্যাঁ তো ডিপ্রেশন, সেটা রিলেশন থেকে হতে পারে, সেটা অ্যাজ এ পড়াশোনার চাপ হতে পারে, তো সেখান থেকে তারা বেরোতে চায়, তো তার জন্য তারা এটাকে করে থাকছে। তো জেনারেশন আর স্টুডেন্ট লাইফের একটা পোর্শনকে এখানে তুলে ধরেছিলাম। আর এখানে বেশি কিছু বলবো না, কিন্তু হ্যাঁ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। অ্যান্ড দেন এই ওয়ার্কটা, সো এই ওয়ার্কটা তো আমাদের রিসেন্টলি যেরকমভাবে হয়েছিল যে ভোট হচ্ছে, তার থেকে শুরু করে এত ব্যালট বক্স পুড়িয়ে দেওয়া, ডিফারেন্ট জায়গায় গুলি হচ্ছে, বোম পড়ছে, এটা খুবই মানে এটা বাংলার ভোট, বাংলার রাজনীতি, এটা খুবই একটা কমন সিনারিওকে এখানে তুলে ধরা। একদিকে যেমন আমরা দেখেছিলাম যে হ্যাঁ মানুষ অধিকারের জন্য লড়াই করছে, আরেকদিকে দেখিয়েছিলাম যে হ্যাঁ ভোটের সময় এরকমভাবেই ব্যালট বক্স জ্বালিয়ে দেওয়া হচ্ছে, প্রচুর মানুষ এখানে মানে এরকমই রক্তারক্তি এরকমভাবে পড়ে আছে। তো জাস্ট সিনারিওটাকে তুলে ধরা, কিন্তু হ্যাঁ এখানে আমি কোনো পার্টিকুলার কোনো গ্রুপকে কখনো আমি মানে পয়েন্ট আউট করিনি, আমি কখনো এখানে ইঙ্গিত দিইনি। অনেকে এখানে অনেক কিছু কথা বলেছে, আমাকে মেলও করেছে, তো আমি কিন্তু এটা জাস্ট একটা সিনকে তুলে ধরেছি, সমাজের একটা দিককে তুলে ধরেছি। আমাদের কাজ, আমরা শিল্পীরা, আমরা জাস্ট সমাজে কি হয়েছে, কি অবনতি হয়েছে, বা অবনতি বলবো না, বাট হ্যাঁ এটা তো জাস্ট চিরাচরিত আমি বলবো, যেটা প্রতি বছরই হয়, ভোট হলেই এটা খুবই কমন ব্যাপার। তো আমি জাস্ট এটাকে তুলে ধরেছিলাম, আর কিছুই নয়। কিন্তু প্রচুর জন এটাকে অন্য অ্যাঙ্গেলে নিয়েছে, অনেকে আমাকে অনেক কথা বলেছে, তো জাস্ট একটুকুনি, আমি আর বেশি কিছু বলবো না। কিন্তু হ্যাঁ এই কনসেপ্টের উপর কাজ তো করার দরকার তো ছিল, অবভিয়াসলি আমিও এটাকে কিছু না কিছু ভাবে তুলে ধরেছিলাম। অ্যান্ড দেন আসছে হচ্ছে এই ওয়ার্কটা। সো সত্যি একটা সময় বাচ্চারা, মানে আমরা ছোটবেলায় যেরকম ভাবে শিখেছি 1 2 3 4 ABCD, অ্যান্ড আজকের দিনের বাচ্চারাই হাতে মোবাইল নিয়ে, যদি আমার ভাগ্নেও রয়েছে, বাট ইটস অল অ্যাবাউট জেনারেশন চেঞ্জ হচ্ছে, তুমি এটাকে পাল্টাতে পারবে না। আমরা যে এত বলি না যে আজকের জেনারেশন এত মোবাইল দেখছে, বাট এটাকে আটকানো যাবে না, অবভিয়াসলি এটা আটকানো যাবে না, কারণ আজকে সিস্টেমটা এরকম হয়ে গেছে। প্রচুর জন তো মানে অনলাইনে যে সিস্টেমটা, টাইমটা যখন ছিল, যখন কোভিডের টাইম, তো প্রত্যেকে তো অনলাইনেই ক্লাস শুরু করেছে, তো হোয়াট এভার তাদের সাথে এটা অবভিয়াস, এটা অ্যাটাচ হয়ে গেছে। আমরা কখনোই এখান থেকে বেরিয়ে আসতে পারবো না, তারাও বেরিয়ে আসতে পারবে না, তারা ছোট থেকে ওইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে, ওইভাবেই বড় হচ্ছে। বাট হ্যাঁ এটা জাস্ট
একটা সিনকে তুলে ধরা, আমরা সেই সময়ের এই সময়ের মধ্যে একটা জাস্ট তফাৎ দেখিয়েছিলাম এই ওয়ার্কটার মধ্যে দিয়ে। এরপরে যে কাজটা করেছিলাম অবভিয়াসলি আমরা চন্দ্রযানের ওপর, চন্দ্রযান 3-এর উপরে আমরা স্পেশাল কাজটা করেছিলাম। অ্যান্ড দেন এই যে কাজটা, এই কাজটাও একটা স্পেশালি, হ্যাঁ এটা আমাকে অনেকে বলছিল যে এটা তো একটা ফটোগ্রাফের পার্ট। হ্যাঁ একটা ফটোগ্রাফ আমি দেখেছিলাম যে গুগলের মধ্যে ছিল, অ্যান্ড ওটাকে আমি একটা ডিফারেন্ট ভাবে কাজটা করেছিলাম, কালার মিক্সিংটা ডিফারেন্ট ভাবে দিয়েছিলাম, দিয়ে আমি তুলে ধরেছিলাম এই কনসেপ্টটাকে। আর কিছু বলবো। অ্যান্ড দেন আসছে হচ্ছে এই কাজটা, সেফ এলিফ্যান্ট। তো এটার উপরে বেসিক্যালি কাজটা করেছিলাম, আমরা পুরো কনসেপ্টটাকে ডিফাইন করেছিলাম, অনেক কিছু ওই ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে, তো আমি এখানে বেশি কিছু বলবো না। বাট হ্যাঁ এটা আমার প্ল্যান ছিল যে হ্যাঁ এরকম একটা কোনো কাজ করব, দেখাবো যে কারণ আমাদের দেশে এরকম অনেক জায়গা আছে যেখানে এরকমভাবে হাতি মারা যায়, প্রচুর জায়গায় এরকম লক্ষ্য করা যায় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রোডের ওপর, তো এখান দিয়ে প্রচুর কিছু হয়, প্রচুর হাতি মারা যায়। তো ওই সিনগুলোকে আমরা এখানে তুলে ধরেছিলাম, কনসেপ্টটা বিল্ড করেছিলাম, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। অ্যান্ড দেন এই কাজটার নাম দিয়েছিলাম হচ্ছে মুক্তি। এটা যাদবপুরে হয়ে যায় একটা ঘটনার উপর কাজটা করা, তো ভিডিওটা দেখলে তোমরা আইডিয়া পাবে। তো আমি এখানে আর ওইভাবে এক্সপ্লেন করবো না কারণ অনেক কিছুই তাহলে আমাকে বলতে হবে, তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। অ্যান্ড দেন এই কাজটা রাখির ওপর বেস করে করা, তো একটা মহাভারতের কাহিনীকে তুলে এনেছিলাম যে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর মধ্যে যে সম্পর্কটা যেরকম ভাবে আমরা দেখিয়েছিলাম, অ্যান্ড তারপরে যে বস্ত্রহরণের যে সিনটা, তো আমরা ওইটাকে ডিফাইন করেছিলাম এই কাজের মধ্যে। ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ভিডিওতে আমরা পুরো অনেক কিছু আমরা তুলে ধরেছিলাম, ইভেন রাখি বন্ধনের যে বিভিন্ন বিভিন্ন স্টোরিকে আমরা ওখানে তুলে ধরেছিলাম। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারণ ভিডিওতে অনেক কিছু থাকে, এখানে তো আর আমরা ওরকমভাবে ডিসকাশন করবো না, জাস্ট তাদের ছবিগুলোকে যদি আমরা দেখি। অ্যান্ড দেন এই কাজটা এটা তো আমরা অ্যাক্রিলিকে করেছিলাম, তবে হ্যাঁ এই অ্যারাউন্ডে আমি গ্লাস পেন্টিং এর একটা টিউটোরিয়াল নিয়ে এসেছিলাম আমাদের চ্যানেলে, এবারে এসেছিল, অ্যান্ড তারপরে আমরা এটাকে অ্যাক্রিলিকে করেছিলাম, একটা মা দুর্গাকে একটা অন্যরকম ভাবে একটা কাজ করেছিলাম। অ্যান্ড দেন এই কাজটা যেটা বেসিক্যালি আমরা ট্রান্সজেন্ডারের উপর বেস করে করেছিলাম, দেখিয়েছিলাম যে তাদের মধ্যেও মা দুর্গা, তাদের মধ্যেও মায়ের অস্তিত্ব রয়েছে। তো এইভাবে পুরো ডিফাইন করা, ভিডিওটাকে একটা ডেডিকেটেড ভিডিও বানানো, তো ওরকম ভাবে কাজ করেছিলাম। দেন আমাদের এবছরের লাস্ট কাজ ছিল যে সেফ টাইগার। সো টাইগারের উপর কাজ করেছিলাম অ্যান্ড দেখিয়েছিলাম যে হ্যাঁ ইলিগাল ভাবে যে হান্টিং হয়, তারপরে এই যে মানে বাঘের যে ছাল যেরকম ভাবে বাইরের দেশে চলে যায়, প্রচুর টাকায় বিক্রি হয়, প্রচুর জায়গায় এরকম হয় যে হ্যাঁ বাঘকে অকারণেই মেরে ফেলা হয়, গ্রামের মানে মানুষজনরা এরকম ভাবে মেরে ফেলে দিয়ে বিক্রি করে দেয়, তো অনেক কিছু হয়। তো সেইটাকে আমরা ডিফাইন করেছিলাম, তুলে ধরেছিলাম সামান্যভাবে। তো এইভাবে কনসেপ্টটাকে বিল্ড করা। তো এবছর এই কিছু কাজই আমরা করেছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টকে তুলে ধরেছিলাম, সমাজের কিছু দিককে তুলে ধরেছিলাম। তো এইভাবেই শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল, আর 2023 আমাদের এরকমই কিছু কাজ। তো তোমাদের এই কাজগুলোর উপর কি মন্তব্য? হ্যাঁ অনেক মন্তব্য তো আমরা ফেস করেছি অনেক মন্তব্যকে, কিন্তু অ্যাট দি এন্ড আমি এটাই বলবো যে হ্যাঁ এখানে কখনোই ওইভাবে ভাবা উচিত না যে হ্যাঁ এটার জাস্ট অ্যাজ এ নেগেটিভ থিংকেই আমরা দেখবো, পজিটিভ থিংটাকেও দেখা দরকার। কারণ অনেক বাবা মায়েরা আছে যারা বলেছিলেন যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা দেখবে তো তাদের ওপর কি ইম্প্যাক্ট ফেলবে, বাট স্টিল এটাকে কেউ বদলাতে পারবে না বা এটাকে পাল্টানো যাবে না, কারণ আমরাও স্টুডেন্ট লাইফে ছিলাম, ফিউচার জেনারেশনে এগুলো খুব অবভিয়াস। যেমন প্রচুর জন যেমন মাস্টারবেশনকে নিয়ে কথা বলো, বা হোয়াট এভার যে অ্যাজ এ পলিটিক্যাল যেটা আমরা ভোটকে তুলে ধরেছিলাম তো সেটাকে নিয়ে কথা বলা, বা হোয়াট এভার আমরা যখন কোনো একটা কনসেপ্টকে তুলে ধরছি আমরা অ্যাজ এ পজিটিভ ওয়েতেই আমরা দেখাই, কখনোই আমরা দেখাই না যে হ্যাঁ এটাকে একদম অন্যভাবে অ্যাজ এ অ্যাডাল্ট লাইক আমরা ওরকম কনসেপ্ট কখনোই আমরা ওইভাবে বিল্ড করি না। বাট অ্যাজ এ যেটা স্টুডেন্ট লাইফের কমন, যেটা আমার মনে হয় যে মাইন্ডে আসা দরকার, তোমাদেরও ভাবা দরকার, তোমাদেরও এটাকে তুলে ধরা দরকার, তো আমরা সেইভাবে দেখাই। হ্যাঁ সব কাজ কম্পিটিশনে করার জন্য নয়, এটা আমি আগেও বলেছি, কিছু কনসেপ্ট তোমরা নিজেরা ভাববে, নিজেরা হয়তো অন্যভাবে কাজ করবে, অ্যাজ এ তোমরাও প্রজেক্টের মতো করবে, তো সেরকমভাবে করাটা খুব দরকার। তো এরকমভাবে আমরা কাজ করেছি। অ্যান্ড তোমাদের অনেক কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আমি হোয়াটসঅ্যাপে ফেস করেছিলাম, অ্যান্ড আমি তাদের রিপ্লাইও দিয়েছিলাম, রিয়্যাক্ট করেছিলাম। আর সত্যি এখন রিয়্যাক্ট করাটা খুব ইজি, কারণ এখন ইমোজি ওইভাবে রিয়্যাক্ট করা যায়, তো আমি ওরকমভাবেই রিয়্যাক্ট করে দিই। দেখো কিছু কিছু কোয়েশ্চেন থাকে না যেগুলো আমি অ্যান্সার দিতে গিয়ে আমাকে অনেক কিছু নিয়ে আসতে হয়, কিন্তু আমি চাই না শেয়ার করি, কারণ কিছু জিনিস তোমরা আমাকে যেরকমভাবে চেনো, তো
আমি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই না, বাট হ্যাঁ যেহেতু এই ভিডিওটা তৈরি হচ্ছে আমি চাই যে হ্যাঁ এই ভিডিওতে কিছু কোয়েশ্চেন যাতে আমি অ্যান্সার দিই, যেগুলো হয়তো আমি ফিউচারে হয়তো আমিও দেখবো, আমিও রিয়েলাইজ করবো যে হ্যাঁ কী কী জিনিস আমার সাথে হয়েছিল। তো আমি কিছু কোয়েশ্চেনকে এখানে তুলে ধরবো। যেমন আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে তুমি তোমার 4টে বছরকে কিরকমভাবে হাইলাইট করবে। তো দেখো 2019 থেকে 20 যদি আমি দেখি তো অবভিয়াসলি তখন স্টার্ট করেছিলাম, চারপাশে ক্রিয়েটারদেরকে দেখেছিলাম তারা কিরকমভাবে ভাইরাল হয়েছে, কিরকমভাবে ভিউজ এসছে। অবভিয়াসলি আমার তখন অবভিয়াসলি একটা ইউটিউব চ্যানেল বিল্ড করার মানেই হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে যে ভিউজ প্রচুর আনতে হবে, ভাইরাল হতে হবে। তো দেখেছিলাম যে তারা কিরকম কিরকম কাজ করেছে, তো সেইগুলো আমার চ্যানেলে করার চেষ্টা করেছিলাম। তোমরা দেখবে শুরুতে অনেক সেলিব্রিটি ওয়ার্ক হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়েছে, পোর্ট্রেট হয়েছে, অনেক কিছু, মানে যেটা মনে হয়েছে যে হ্যাঁ এটা কি ভাইরাল হতে পারে, তো সেই কাজগুলো করে দিয়েছি। কিন্তু যখন 20 থেকে 21 ওই টাইমটায় অনেক কিছু আমার মাথায় এসছে, কোভিড ছিল ওই টাইমে, তো তোমরাও প্রচুর আমাকে টপিক দিয়েছিলে, কম্পোজিশন ওয়ার্ক হয়েছিল, হ্যাঁ সাবজেক্টিভ ড্রয়িং করেছিলাম, কম্পিটিশন ওই টাইমে প্রচুর ছিল, অনেক আমাদের চ্যানেলেও হয়েছিল অনলাইন ড্রয়িং কম্পিটিশন, তো অনেক কিছু তখন এসেছিল। তো তখন ওরকম কনসেপ্ট করা স্টার্ট করেছিলাম। আর অবভিয়াসলি তখন বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ তোমাদের ডিমান্ডটা কি, কারণ যতক্ষণ আমি বুঝবো যে তোমরা অ্যাজ এ সাবস্ক্রাইবাররা আমার থেকে কী চাইছে ততক্ষণ তো চ্যানেলটা বেকার না, তো সেটা বুঝতে পেরেছিলাম। তো 20 থেকে 21 আমার এরকমভাবেই চলেছিল। 21 থেকে 22 যথেষ্ট বেশি চাপের ছিল, কারণ তখন সমস্ত কিছু আবার অফলাইন হয়েছিল, আমার মাস্টার্সের ক্লাসও অফলাইন হয়ে গেছিলো, তখন যাদবপুর যেতে হতো, আসতে হতো, সমস্ত কিছু চলতো। তার মধ্যেও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক এসছে, ইভেন আমরা সামার ড্রয়িং ক্যাম্প করা তখনও কম্পিটিশান এসছে, প্লাস টপিক অবজারভেশন অ্যান্ড স্টাডি। আমি ভেবেছিলাম যে একটা ফরম্যাটে নিয়ে যাব চ্যানেলকে, তো চ্যানেলে কিছু না কিছু জিনিস হবে যেটা একটা ফরম্যাট ওয়াইজ হবে, সিরিজের মতো ভাবে হবে, যাতে তোমরা যখন আমার একটা ভিডিও দেখবে তারপরে যাতে নেক্সট ভিডিওর জন্য যাতে অপেক্ষা করো, তো সেরকম আমি একটা ফরম্যাটে রাখতে চেয়েছিলাম। সেম লাইক যদি তোমরা 2023 দেখো, তো 2023এও কিছু না কিছু কনসেপ্ট হয়েছে, তোমাদের সাথে প্রজেক্ট কাজ করেছি, প্লাস আর্ট অ্যান্ড মাই থটস প্লেলিস্টটা রেডি করা, তো ওখানেও কিছু না কিছু শেয়ার করা। আমার মনে হয়েছিল যে হ্যাঁ একটা ডিসকাশনের মতো কিছু একটা পোর্শন থাকলে খুব দরকার, কারণ অবভিয়াসলি তোমাদের মাইন্ডে অনেক কিছু আসে, অনেক কোয়েশ্চেন আসে, তো সেইগুলো তোমাদের সাথে ডিসকাশন করা দরকার। কারণ প্রচুর জনকে দেখি না, মানে এখন প্রত্যেকেই মানে একটা কম্পিটিশনের জালে জড়িয়ে গেছে এরকম ব্যাপার, প্রত্যেকে খালি কম্পিটিশন নিয়ে ডিসকাশন করে যাচ্ছে, কিন্তু অ্যাজ এ তার বাইরে অনেক কিছু আসে। তোমরা নিজেরা নিজেদের মতো করে প্রজেক্ট বানাও, সেগুলো দেখবে অনেক আইডিয়া দেবে, হয়তো ভবিষ্যতে হয়তো কখনো তোমরা সিভি দিচ্ছ, তো সেখানে যখন তোমরা এগুলোকে শেয়ার করবে, যখন রাখবে যে হ্যাঁ তুমি ছবি আঁকো, তুমি যে তোমার যে প্যাশন সেটা, তো তুমি কি কি কাজ করেছো যখন দেখাবে, তখন কি তুমি এরকম পোর্ট্রেট দেখাবে, এলভি যাদবের পেন্টিং দেখাবে? না নিশ্চয়ই। তো তোমাকেও মাথায় ভাবতে হবে, কারণ হ্যাঁ আমি কোনো ক্রিয়েটারের নাম নিয়ে যখন বা কোনো একজন বড় মানুষের নাম নিচ্ছি, কোনো এখানে কোনো হেড আসা এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু যেটা রিয়েলিটি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকে এরকম এরকম কাজ করে, বোঝে না যে কোথায় কোন কাজটা করা দরকার, তো এইগুলো তোমাদের মাথায় কিন্তু আনাটা খুব দরকার। তো আমি তাই জন্য ওইগুলোকে নিয়ে এসেছিলাম। তো এইভাবেই 4টে বছর অ্যাজ এ ফরম্যাট হিসেবে বিল্ড করা। নেক্সট 4টে বছর কি হবে জানি না, কিন্তু হ্যাঁ ফরম্যাট এখনই চলছে, আমিও প্ল্যান করছি পরের বছরে কিরকম এরকম কনসেপ্ট আসবে। দেখো কনসেপ্ট কিরকম আসবে আমি সেটা ভাবছি, এখন আমি আর ওরকমভাবে ভাবছি না যে হ্যাঁ কোনো না কোনো ফেস্টিভ্যাল আসলো তো আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ অলরেডি ফেস্টিভ্যালের উপর অনেক কাজ আছে আমাদের চ্যানেলে, তো সেইগুলো অনেকে দেখতে পারো, সেখানেও তোমরা আইডিয়া পাবে, তোমরা ডিফারেন্টভাবে কিছু একটা করো, আমিও তো অলরেডি ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু করেছি, তো সেইগুলো তোমরা আইডিয়া পাবে, তো সেগুলো করাটা খুব দরকার। তো 4টে বছর এরকমভাবে হাইলাইট করার যে প্রথম বছরটা লেগেই যায় শিখতে, তারপরে ইউটিলাইজ করতে, তারপরে ধীরে ধীরে স্টার্ট করতে, তো এইভাবেই চলে। দেখা যাক শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল আর কত বছর চলে। হ্যাঁ আমি তো চাই যে 10 বছর চলুক, সেটা একটা খুবই স্পেশাল একটা ফিলিং দেবে, একটা অ্যাচিভমেন্ট দেবে যে হ্যাঁ কিছু একটা শুরু করেছিলাম, 10 বছর অবধি নিয়ে গেছি। যায় আসে না যে কত টাকা এখান দিয়ে আসছে না কিছু, আর কিন্তু হ্যাঁ আনন্দ পাচ্ছি, এটাই মেন ব্যাপার, যে রাত জেগে যে ভিডিও করা, এডিট করা, তো এটাই হচ্ছে অ্যাট দি এন্ড আনন্দ। আর বেশি কিছু বলবো না। দেন যে কোয়েশ্চেনটা আমাকে প্রচুর জন করে সেটা হচ্ছে তুমি ড্রয়িং শেখাও না কেন। অনেক আগেই আমি বললাম ভিডিও শুরুতে যে অ্যাকচুয়ালি এটা না আমার যেন প্রথম মনে হতো যে হ্যাঁ টিচিং প্রফেশন খুব ভালো, আমার বন্ধুরা অনেকে বলে যে টিচিং প্রফেশন যথেষ্ট, তোকে অনেক নলেজ গেইন করাবে। হ্যাঁ ইউটিউব থেকেও আমি অনেক নলেজ গেইন করি, যখন তোমাদের সাথে কোনো একটা টপিক শেয়ার করি, যখন ডিসকাশন করি, যখন কোনো একটা প্রজেক্ট করি, টপিক করার সাথে সাথে না অনেক নলেজ গেইন হয়। কিন্তু টিচিং প্রফেশনটা যেন মনে হয় যে না একঘেয়েমি, যেন একটা সাইকেলের মতো
চলেই যাচ্ছে এরকম ব্যাপার, মানে প্রতিদিন বা প্রতি সপ্তাহ জাস্ট কিছু জন আসবে, তাদেরকে কিছু একটা ড্রয়িং দিলাম, ব্যাস ওরকমই চলে যাচ্ছে। আমি কি করব সেটা আমি ঢুকতে পারবো না। আমি জানি না, মেবি হতে পারে যে অনেক টিচাররা বলবে যে এটা ভুল, তারাও অনেক কিছু করছে, বাট স্টিল আমি এখন যে পজিশনে আছি না, আমার যেন মনে হচ্ছে নতুন নতুন কিছু করবো, অ্যাজ এ রিসার্চ করবো, প্রজেক্ট করবো ডিফারেন্ট, তাই জন্য এখন আমি টিচিং প্রফেশনে ঢুকতে চাইছি না। তাই জন্য হ্যাঁ, অনেকে যারা ফোন করে আমি তাদেরকে বলি যে ইউটিউবে আসতে, কারণ অবভিয়াসলি আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক কিছু আছে। প্রচুর জন এটা মানে মানতে চায় না যে ইউটিউবার তো জাস্ট ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানায়, এরা আবার কিছু শেখায় নাকি, এরকম প্রত্যেকে এরকম মাথায় হয়ে গেছে। তাই জন্য অ্যাজ এ যখন আমি বলি না যে আমার চ্যানেলেও অনেক সিরিজ রয়েছে, অনেক লেসন ভিডিও রয়েছে, সেগুলো দেখতে, তো তখন তারা হেজিটেট করে, কারণ তারা ভাবে যে একজনকে আমরা মানে অ্যাজ এ ড্রয়িং টিচার হিসেবে নিচ্ছি মানে সে আমাকে সামনে শেখাবে, এরকম ব্যাপার। এখন কিন্তু প্রচুর চেঞ্জেস হয়েছে, এই অনলাইন আসার পর থেকে ডিজিটাল লার্নিং অনেক বেশি কিন্তু গ্রো করেছে। অনেকে এটা দেখো, দুটোরই দিক রয়েছে, আমি তো অলরেডি কথা বলেছি অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নিয়ে অনেক কিছু হয়েছে, বাট এটাও মানতে হবে যে আমরা অনেক ক্রিয়েটার কিন্তু রয়েছে, শুধু আমি বলবো না, আরও অনেকে রয়েছে যারা কিন্তু ডিফারেন্ট লেসন দেয়। ইভেন আমিও অনেক এক্সামের জন্য অনেক কিছুর জন্য কিন্তু যখন প্রিপেয়ার হই তখন ইউটিউবে কোনো একটা কনসেপ্টের ভিডিও দেখি, তো সেটাও আমাকে কিন্তু আইডিয়া দেয়। তো আমিও চেষ্টা করি যে আমার চ্যানেলে এরকম যাতে কন্টেন্ট থাকে, যাতে কেউ যাতে এরকম মনে না করে যে হ্যাঁ তার কাছে শিখতেই হবে, ওরকম ব্যাপার না। আমি এটা বলবো যে সবসময় কোনো না কোনো একটা ড্রয়িং স্কুলে জয়েন থাকা দরকার, কারণ কিছু কনসেপ্ট ওখানে বসে বোঝা যায়, সেটা অবভিয়াসলি সেটা ভিডিও দেখে হয় না, এটা আমি সবসময় মানি। কেউ যদি ভাবে যে হ্যাঁ আমি একদম একটা ডিফারেন্ট চ্যানেল দেখবো, তাহলে কিন্তু অনেক বেশি কনফিউজ হয়ে যাবে, কারণ ডিফারেন্ট চ্যানেলে কিন্তু ডিফারেন্ট ফরম্যাট থাকবে, সে অন্যরকমভাবে শেখাবে, আমার ফরম্যাট আলাদা রকম আছে, তো সেটা কিন্তু মেনটেন করতে হবে। তো এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ, এখন আমি অ্যাজ এ টিচিং প্রফেশনে এখন আমি আসতে চাই না, ডিফারেন্ট প্রজেক্ট করতে চাই, এটাই কিন্তু আমাকে অনেক বেশি স্বাধীন রাখে, যে হ্যাঁ আমি অনেক কিছু ভাবতে পারবো, এমন নয় যে একটা পুরো জাঁতা কলে জড়িয়ে গেলাম এরকম ব্যাপার। তো আমি এখন তো রাজি নই, মানে আমি তৈরি নই। এরপরে যেটা নিয়ে আমাকে একজন জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে তুমি কোলাবোরেশন করো না কেন। দেখো, কোলাবোরেশন করাটা বড় ব্যাপার, হ্যাঁ অবভিয়াসলি বড় ব্যাপার, কারণ তুমি একা ভিডিও বানাচ্ছ, কিন্তু যখন তুমি কারোর সাথে কাজ করবে অনেক নলেজ বাড়বে, দুজনের মধ্যে হয়তো কিছু মত আসবে, সেইগুলোর এক্সচেঞ্জ হওয়া, তো সেটাও অনেক বেশি আইডিয়া দেবে। কিন্তু হ্যাঁ, কোলাবোরেশন করাই যায়। আমার তো মেল আইডি তো রয়েছে, কেউ যদি ইন্টারেস্ট হয় তো সে আমার সাথে এঙ্গেজ হতেই পারে, কিন্তু হ্যাঁ টাইমিংটাও ম্যাটার করছে, কারণ আমার যেরকমভাবে এখন স্টাডি টাইম, প্রচুর জন ফোন করে, তাদেরকে আমি না বলতে হয়, কারণ অবভিয়াসলি আমার যেরকমভাবে শিডিউল চলে, ইউনিভার্সিটি যাওয়ার, রিসার্চ করা, প্লাস আমি যখন আমার চ্যানেলে যখন ভাবি যে কোনো একটা প্রজেক্ট করবো, কোনো একটা টপিকে কাজ করবো, তো আমি চাই না যে সেই টাইমটা অন্য কোথাও চলে যাক, তো আমাকে ওখানেও টাইম দিতে হয়। তো মেন কথা এটাই যে আমি ফুল বিজি, আর বেশি কি বলবো। কিন্তু স্বাভাবিক ব্যাপার, কিন্তু কোলাবোরেশন করবো, আমি করতে চাই, ইন্টারেস্ট আছে, কারণ অবভিয়াসলি আমিও আমার এই ফিল্ডের মধ্যে আমিও নিজেকে বিল্ড করতে চাই, তো সেক্ষেত্রে যদি কোলাবোরেশন যদি হেল্প করে তো সেটাও দরকার। অ্যাট দি এন্ড আমি নলেজ গেইন করবো অবভিয়াসলি, তো সেক্ষেত্রে কোলাবোরেশন আমি করতে চাই, দেয়ার নো ডাউট। বাট হ্যাঁ, কেউ যদি ইন্টারেস্ট হয় তো সে আমাকে মেল করতে পারে। ইভেন আমিও কিছু জনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, দিল্লিতে একজনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, দিল্লিতে যখন গেছিলাম এবছর, বাট আমার মনে হয়েছে যে যেহেতু আমার মাস্টার্সের সেমিস্টার ছিল, তারপরে তো আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। কিন্তু হ্যাঁ, নেক্সট ইয়ার যদি আমি দিল্লি যাই তো সেক্ষেত্রে আমি প্ল্যান করবো, আমি অনেক কিছু প্ল্যান নিয়ে তখন যাবো, তার আগে ডিসকাশন করে নেবো তার সাথে। তো দেখা যাক, কিছু না কিছু একটা কোলাবোরেশন আমি চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, আমি কোলাবোরেশন মানে আমি আমার মতো ভাবে কন্টেন্ট বানাবো, কারণ চ্যানেলে আসবে মানে হয়তো কিছু একটা কনসেপচুয়াল বেস, হয়তো কিছু কাজ হবে, তো সেটাও দেখতে হবে যে সে রাজি হবে কিনা আমার মতো কাজ করতে, তো সেটাও হচ্ছে মেন ব্যাপার। কারণ আমি একটুখানি অন্যরকম কন্টেন্ট বানাই, অনেকে ডিফারেন্ট টাইপের কন্টেন্ট, আমি বললাম না অলরেডি প্রত্যেকের ফরম্যাট আলাদা থাকে, আমার ফরম্যাট আলাদা থাকে, তো এটাই মেন ব্যাপার যে কোলাবোরেশন করতে গিয়ে অনেক সমস্যা ফেস করতে হয়, তো সেইগুলো বোথ পার্টিকে সেম ওয়েতে আসতে হবে, তো তবে কোলাবোরেশন হবে। তো বাট হ্যাঁ, আমি রাজি আছি। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি যে টিউটোরিয়াল আগে দিতে এখন আর দাও না, মানে আগে আমি যেরকমভাবে টিউটোরিয়াল টাইপ ভিডিও দিতাম, এখন আমি জাস্ট যেটা মিন করেছে তুমি এখন প্রোটেস্ট টাইপ, মেসেজ রিলেটেড, সিনেম্যাটিক ভিডিও দাও, কিন্তু এটা তো নিউ আর্টিস্টরা বুঝতে পারবে না। দেখো, ফার্স্ট অফ অল আমি অলরেডি বললাম যে আমাদের চ্যানেলে অলরেডি ডিফারেন্ট লেসন ভিডিও রয়েছে, লার্নিং ভিডিও ডিফারেন্ট রয়েছে, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, অয়েল পেন্টিং,
রিসেন্টলি আমরা গ্লাস পেন্টিং এর উপরও কাজ করেছিলাম। ডিফারেন্ট টাইপের কিন্তু ভিডিও আছে, প্লাস আমরা কম্পিটিশনের জন্য ভিডিও করেছি, সাবজেক্টিভ ড্রয়িং, পোস্টার ড্রয়িং ভিডিও করেছি। তো ডিফারেন্ট কাজ আছে, কিন্তু আমাকে ভাবতে হবে যে আগে যেরকমভাবে ভিডিও আসতো না, এখন কিন্তু ভিডিও অনেক চেঞ্জ হয়েছে। প্রচুর ক্রিয়েটাররা কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভিডিও করে, আমি তো বরঞ্চ কিছুই করি না। প্রচুর জন ডিফারেন্ট লাইট সেট আপ আনে। একটা ভিডিও যখন হচ্ছে না, একটা শুধু ড্রয়িং হচ্ছে তাই নয়, যেন মনে হচ্ছে সিনেমা দেখাচ্ছে, একটা সিরিজের মতো ভাবে হয়। তার পেছনে ভয়েস ওভার হচ্ছে, একটা কনসেপ্টকে বিল্ড করা হচ্ছে, লাইট ইউজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, অনেক কিছু কিন্তু থাকে। আমি তো তাও সামান্য করি, আমি ওরকম কিছু করি না, কিন্তু হ্যাঁ কনসেপ্টে আমি খুব ফোকাস করি। আমি যে একটা কনসেপ্টকে তুলে ধরবো, সেটা তোমাদের উপর কি এফেক্ট পড়তে পারে সেগুলো আমাকে ভাবতে হয়, তোমাদেরকে একটা মেসেজ দেওয়া, সমস্ত কিছু একটা নলেজ বিল্ড করা, তো আমি সবসময় এটা ভাবি। তো এটা কিন্তু খুব দরকার। তো আমি তাই জন্য এখন টিউটোরিয়াল থেকে একটু বেশি মেসেজ রিলেটেড, প্রোটেস্ট টাইপ ভিডিও, একটু সিনেম্যাটিক ভাবে ভিডিও বানাই। এখন হয়তো ওরকমভাবে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল হয় না, যে একটা 20 মিনিট বা 10-12 মিনিটের ভিডিও হয়ে গেল, কিন্তু হ্যাঁ ওখানে ডিসকাশন বেশি থাকে, একটা মেসেজ আমি কিছু তোমাদের সাথে শেয়ার করছি, প্লাস একটা পোস্টার ওয়ার্ক করছি। তো এইভাবে হয়। তো এখন একটুখানি আমি চেঞ্জ করছি, কন্টেন্ট চেঞ্জ করছি, ডিফারেন্ট অ্যাঙ্গেলে করছি, কারণ অবভিয়াসলি চারপাশের মানুষ যাতে দেখে বোঝে যে শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল কতটা ডিফারেন্ট ভাবে নিয়ে যাচ্ছে কন্টেন্টকে, নাকি একই রকম যেরকম বাকিরা করছে সেরকম করে যাচ্ছে। আমি একটুখানি ক্লাস বিল্ড করতে চাইছি। হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো, অনেকের মনে হচ্ছে যে না এরকম কন্টেন্ট আমরা দেখতে চাই না, বাট হ্যাঁ তোমাদেরকেও বুঝতে হবে যে আমি কি দেখাতে চাইছি। অনেকে এই ব্যাপারটা দেখে না, অনেকে ভাবে যে হ্যাঁ এই চ্যানেলে খালি কম্পিটিশন হয়, তো কম্পিটিশনে পার্টিসিপেট করবো। কারণ যারা শুধু কম্পিটিশন পার্টিসিপেট করেছে তারা কিন্তু কিচ্ছু করতে পারেনি। আমি প্রচুর জনের ড্রয়িং দেখি, কিন্তু যারা বিল্ড করেছে ডিফারেন্ট কনসেপ্ট, তারা কোয়ালিফাই করেছে, তারা আমার সাথে প্রজেক্টও করেছে, অনেক কিছু কিন্তু তাদের সাথে হয়েছে। তো এইগুলো কিন্তু প্রিপেয়ার করা দরকার, কারণ আমার চ্যানেলের ফরম্যাট ডিফারেন্ট, আমি অন্যভাবে কাজ করি, অন্যভাবে দেখানোর চেষ্টা করি সমাজকে। শিল্পী নিজেকে তৈরি করার চেষ্টা করি, তোমাদেরকে তৈরি করার চেষ্টা করি। একজন শিল্পী মানে এই নয় যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর লাইক তুলতে হবে। হ্যাঁ প্রচুর আর্টিস্টরা এরকমই কথা বলে যে আজকের জেনারেশনে শিল্পী আবার কি, তো তাদেরকেও তো বোঝাতে হবে না যে আমরা কি করতে পারি, আমরা যে সমাজে কি রূপ দেখাতে পারি, তো সেটাও তো আমাকে দেখাতে হবে না। তো আমাকে এখন এরকম কাজ করতে হয়। কিন্তু হ্যাঁ আমি জানি যে টিউটোরিয়াল ওয়ার্ক প্রচুর জন দেখতে পছন্দ করে, প্রচুর জন অ্যাজ এ লেসন টাইপ ভিডিও দেখতে পছন্দ করে। চ্যানেলে অলরেডি প্রচুর কাজ রয়েছে, কিন্তু অনেকে বলছে যে সেই কাজগুলো নাকি দেখেছে। তো এত ভিডিও আছে, এত কাজ দেখেছো, মানে যাই হোক, কিন্তু হ্যাঁ এরকম কাজ আসে, আসে না তা নয়, আসে, চ্যানেলে আসে। কিন্তু হ্যাঁ আরো এরকম কাজ করতে হবে, করবো, নিশ্চয়ই করবো। আচ্ছা একজন আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছিল যে আমি কোনো কন্ট্রোভার্সি ফেস করেছি কিনা। দেখো ইউটিউবে না আমি যা বুঝে গেছি লাস্ট 3 বছর, হ্যাঁ অলমোস্ট ওই কোভিডের পর থেকে আমি যা দেখেছি যে কন্ট্রোভার্সিটা খুবই কমন থিং হয়ে গেছে। মানে এটা অনেকটা ঠিক এরকম যে রান্নাঘরে যেমন দুটো বাসন ঠোকাঠুকি করে, তেমন কন্ট্রোভার্সিটা খুবই কমন। প্রচুর জন কি মানে স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি করে যাতে কন্টেন্ট বেরোয়, যাতে পুরো ওয়েব সিরিজের মতো চলে, যাই না, কিন্তু স্টিল কন্ট্রোভার্সি আমি বলবো না, মানে আমি ওইভাবে দেখি না। বাট হ্যাঁ কেন আমি কমেন্টের বেশি রিপ্লাই দিই না, ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর কম অ্যাক্টিভ থাকি, খালি পোস্ট করে পালিয়ে যাই এরকম, তো তার পেছনে কারণ এটাই যে প্রচুর সমালোচনা হয়, মতামত বিভিন্ন চলে, তখন কাকে ধরবো, মানে কাকে রিপ্লাই দেবো, তো এরা খুবই মানে আমার মনে হয় যে খুব মানে একটা আজব ব্যাপার। আর সত্যি এখনো পর্যন্ত আমি সেই সিচুয়েশনে আসিনি যে হ্যাঁ আমি এটাকে ফেস করবো, কারণ তখন আমি অনেক বেশি ডিপ্রেস হয়ে যাই। কিছু এমন মেসেজ, কিছু এমন কিছু চলে আসে না যেটা অলরেডি মানে অনেক কিছু ফেস করেছি। কিন্তু আমি যদি 3টে তুলে ধরি, মানে এটা কন্ট্রোভার্সি বলবো না, কিন্তু 3টে জিনিস আমার সাথে হয়েছিল। ফার্স্ট যেটা হয়েছিল যে একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছিল যে তুমি হিন্দিতে ভিডিও বানাতে পারো, তুমি বাংলা ভিডিও কেন বানাও, হিন্দি ভিডিও বানালে তো প্রচুর ভিউজ পাবে, অনেকেই আছে যারা বাঙালি কিন্তু হিন্দিতে ভিডিও বানায়। এবার দেখো আমি এখানে বাকি ক্রিয়েটারদেরকে তুলে আনছি না যে হ্যাঁ তারা তো বাঙালি হয়ে কেন হিন্দিতে ভিডিও বানাচ্ছে, বাংলা তো একটা ভাষা, এটাতে তো গর্ববোধ করা উচিত। বাট স্টিল আমি যখন শুরুতে চ্যানেল স্টার্ট করেছিলাম, বাংলায় ভিডিও দিয়েছিলাম, আমাদের এটা একটা কমিউনিটি, কিন্তু বেঙ্গলি কমিউনিটি, এটাকেও কিন্তু তুলে ধরা দরকার। যদিও এরকমভাবে বিভেদ করাটা উচিত হবে না, কারণ ভারত একটা বৈচিত্র্যময় দেশ, এখানে বিভিন্ন ভাষার মানুষ রয়েছে, বিভিন্ন ভাষার মানুষরা ডিফারেন্ট কন্টেন্ট দিচ্ছে। বাট যখন এই কথাটা চলে আসে না যে হিন্দি কোয়ালিটির একটা আলাদাই ব্যাপার আছে, হিন্দি কন্টেন্টের আলাদাই ব্যাপার আছে, বাংলা কোয়ালিটি কি, বাংলা কন্টেন্ট কিরকমই বা কাজ করে, তখন মনে হয় যে না দেখাতে হবে কিছু একটা।
তো এটাও কিন্তু খুব দরকার, কারণ আজকে বাংলা কমিউনিটিও কিন্তু অনেক কিছু দেখায়, অনেক কিছু কিন্তু আসে, ওয়েব সিরিজ থেকে শুরু করে ডিফারেন্ট। আমি যদি কমেডি ভিডিও বা অ্যাজ এ রোস্ট ভিডিও বা অ্যাজ এ এন্টারটেনমেন্ট ভিডিও যেমন দেখছি, এডুকেশন পারপাস ভিডিওগুলো যদি তোমরা দেখো, আমার চ্যানেলকে যদি তোমরা মনে করো যে হ্যাঁ এখানে তুলে ধরা উচিত, তো তোমরা তুলে ধরতেই পারো। তো আমিও চেষ্টা করি যে হ্যাঁ এত মানুষের ভিড়ে আমিও কিছু একটা কাজ করব, তো বেঙ্গলি কমিউনিটিতে আমিও যদি কিছু একটা সামান্য কিছু করতে পারি তো সেটা আমি চেষ্টা করি। তো আমি বাংলাতে ভিডিও করব, ভিউজ আসুক বা না আসুক, সাবস্ক্রাইবার বাড়ুক বা না বাড়ুক, কিন্তু ভিডিও আমি করব। তো এটা আমি কন্ট্রোভার্সি হিসেবে নিইনি, কিন্তু হ্যাঁ এটা হয়ে যেতেও পারতো যে অন্য ক্রিয়েটার হয়তো অনেক বেশি লাফিয়ে উঠতে পারতো, তো আমি বেশি কিছু বলতে চাই না। কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস যেটা হয়েছিল সেটা ছিল সোশ্যাল মিডিয়া, মেনলি ফেসবুকে হয়েছিল যে আমি একটা পোস্টার করেছিলাম, তো তার নিচে কমেন্টে অনেক কিছু শুরু হয়ে গেছিলো। তো সেখান থেকে তো আমি তারপরে পালিয়ে এসেছি। আমার ইভেন আমার অনেক কলেজ ফ্রেন্ডরা, মানে ওই বন্ধুরা পর্যন্ত ওখানে ঢুকে গেছিলো, আমাকে কিছুজন সাপোর্ট করেছিল, কিছুজন এগেনস্টে গেছিলো। কারণ অবভিয়াসলি আমি যখন কোনো একটা কাজ করি পজিটিভ ওয়েতে দেখাই, কিন্তু অবভিয়াসলি না দুটো দিক তো থাকে, সমস্ত কিছু দুটো দিক থাকে। ইভেন আমি যে কথাগুলো বলছি অনেকে হয়তো এর নেগেটিভ দিক দেখবে, হ্যাঁ অনেক কিছু এরকম চলেছিল। তো তখন আমি বেরিয়ে এসেছিলাম, আমি ওর মধ্যে আর বেশি ডিটেলসে ঢুকিনি যে সবাইকে আমি অ্যান্সার দেবো, তো বেরিয়ে এসেছিলাম, সোজা হিসেবে বেরিয়ে এসেছিলাম। অ্যান্ড এবছর যেটা হয়েছিল যে মেল এসছিল অনেক কিছু 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 ভিডিও আমাকে বলেছিল ডিলিট করতে, বলেছিল চ্যানেলই ডিলিট করে দিতে। তো কেন করবো চ্যানেল ডিলিট? এত এত ভিডিও বানিয়েছি, এত রাত জেগে ভিডিও করেছি, এডিট করেছি, এটাও তো একটা কষ্ট নাকি? আমাদেরও তো অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু তৈরি করতে হয়। আর আমি তো কোনো পার্টিকুলার কোনো পার্টিকে বা কোনো কিছুকেই তো আমি মিন করিনি, আমি জাস্ট একটা ওপেন একটা থট দিয়েছিলাম, একটা শেয়ার করেছিলাম। এখন কিছু জনের যদি খারাপ লাগে তো সেটা তাদের ব্যাপার। তো অবভিয়াসলি আমাদের ইউটিউব বলো বা সোশ্যাল মিডিয়ায় বলো, এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু এরকম কন্টেন্ট দিয়েছে, তারাও কিন্তু গলা জোর করে কিন্তু কাজ করেছে। তো আমি কেন ভয় পাবো? অবভিয়াস ব্যাপার। কিন্তু কিছু জিনিস আমাকেও ভাবতে হয় যে হ্যাঁ এইগুলো দেখাবো না, কিছু জিনিসকে চাপা রাখতে হয়, এটা খুবই স্বাভাবিক, চাপা রাখতে হয় কিছু জিনিস। তো এইভাবেই চাপা রেখেই কাজ করবো, কিন্তু একদমই নিজেকে চাপা দিয়ে দেবো না, অবভিয়াসলি নিজেকে চাপা দিয়ে দেবো না। কাজ আসবে, শুভম দত্ত এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে ভবিষ্যতে। সো কোনো কন্ট্রোভার্সি আমি ফেস করতে চাই না, কোনো কিছু চাই না, যা হবে হবে, হয়ে যাক ব্যাপারটা। আমাকে ও সমস্ত কিছুতে না ঢোকানোই ভালো, আমি তাই মনে করি। অ্যান্ড রিসেন্টলি একজন মেসেজ করেছিল যে আগের মতো ভিডিও আসছে না কেন? এখন আগের মতো ভিডিও তোমরা কিরকম বলছো? টিউটোরিয়াল লেভেলের ভিডিও আসে, কিছু কিছু ভিডিও আসে, বাট আমি অলরেডি বললাম যে আমি এখন একটুখানি ডিফারেন্ট ভাবে ভিডিও করতে চাই, একটু কোয়ালিটি ডিফারেন্ট আনতে চাই। আর আগের মতো ভিডিও আসে না মানে একদম কনসিস্টেন্টলি পরপর ভিডিও আসা, তো সেটা তো এখন আর হবে না, অবভিয়াসলি এখন আর ওই টাইমটা নেই। বাট হ্যাঁ সপ্তাহে কি একটা করে ভিডিও আসবে তো সেটাও বলা যাচ্ছে না, কারণ অবভিয়াসলি আমার কিছু কিছু ভিডিও তো মানে কিছু কিছু প্রজেক্ট আমি ভেবে রেডি করতে, তার স্ক্রিপ্ট লিখতে, সমস্ত কিছু করতেই তো 2-3 সপ্তাহ চলে যায়। তো মাসে তো একটা ভিডিও যদি চলে আসে তো সেটাও আমার মনে হবে যে হ্যাঁ আমি সাকসেসফুলি মাসে একটা ভিডিও দিতে পেরেছি। কিন্তু হ্যাঁ ভাবতে হবে এখন, এখন আমাকে প্রত্যেকটা মাসে একটা ভিডিও দেওয়া মানে আমাকে প্রত্যেকটা মাসে একটা কনসেপ্ট ভাবতে হবে, তো সেটাও আমাকে রেডি করতে হবে। অলরেডি কিছু কনসেপ্ট এখন মাথায় রেখেছি, হ্যাঁ কিছু জিনিস আমি শেয়ার করবো যেগুলো আমি কনসেপ্টগুলো মাথায় রেখেছি, কিন্তু এখনো অনেক ভাবতে হবে। তো চলছে, ভাবনা এখনো চলছে, মাথায় অনেক কিছু রয়েছে, শিল্পী বলে কথা, তো অনেক কিছু মাথায় আছে। তো আগের মতো কন্টেন্ট আসছে না কেন, তো সেটা আর আমি বেশি কি বলবো, মানে ভিডিও আসছে না কিন্তু ভিডিও আসবে, মরে যাবে না এই চ্যানেল, ভিডিও আসবে। অ্যান্ড হ্যাঁ এই প্রশ্নটা, তুমি এই যে কাজটা করো এটা কি তোমার প্রফেশন? তো আচ্ছা, প্রফেশন আর প্যাশনের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, যেটা আমি আর্ট অ্যান্ড মাই থটসের এবছর যে লাস্ট ভিডিওটা আর ওই প্লে লিস্টেরও লাস্ট ভিডিও, তো সেখানে শেয়ার করব। এটাকে আমি প্রফেশন হিসেবে বলবো না, কারণ প্রফেশনটাকে অনেক ডিফারেন্টভাবে মানুষ দেখে। প্রফেশন মানে এখান থেকে টাকা কামানো, এখানে একটা পজিশন বিল্ড করা। প্যাশন মানে নিজের ইচ্ছায় একটা কাজ করছি, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি, এরকম মিনিং আমার কাছে, এরকম মিনিং। তো সেক্ষেত্রে প্রফেশন আমার এখন অন্য, প্যাশন এটা। তো এটাকে আমি কখনোই প্রফেশন ভাববো না, যে হ্যাঁ ভাববো না যে এটাকে আমাকে ডেইলি রুটিন বানাতে হবে, যে হ্যাঁ আমি ভিডিও দিলে টাকা আসবে তো এটাই মেন আমার মোটিভ, তো এইভাবে আমি ভাববো না। তো এটাকে আমি এজ এ প্যাশন বলবো, প্রফেশন আমি এটাকে বলবো না। অ্যাট দি এন্ড আমি, আমাকে যেটা অনেকেই জিজ্ঞেস করছে যে নেক্সট ইভেন্ট আর প্রজেক্ট কি? নেক্সট ইভেন্ট এখনো পর্যন্ত কোনো প্ল্যান হয়নি, কিন্তু হ্যাঁ স্কলারশিপ একটা ঢোকার আছে, অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো পরের বছর আসবে, তো তখন কিছু ভাবনা আসবে।
স্কলারশিপ না আসলে হবে না, সত্যি কথা বলে দিচ্ছি, না আসলে হবে না। কিন্তু হ্যাঁ, অনেক কিছু প্ল্যান রয়েছে এই চ্যানেলে করার। আর বিগার প্ল্যান যেটা আমি চেয়েছিলাম সবসময়, সেটা হচ্ছে একটা এক্সিবিশন আমি করতে চেয়েছিলাম, যেটা অফলাইনে আনতে চেয়েছিলাম, একটা কিছু বিল্ড করতে চেয়েছিলাম। কিন্তু এটা একার দ্বারা তো সম্ভব না। আমি কিছু জনের সাথে কথা বলেছিলাম, কিন্তু জিনিসটা এক্সিকিউট করা প্রচুর চাপ হচ্ছে, অনেক বেশি। মানে মনে হচ্ছে যে একটা বড় কিছু দরকার, বড় একটা ফোর্সের দরকার। প্রচুর জন বলছে যে প্রচুর যদি তো সাবস্ক্রাইবার হতো, প্রচুর ফলোয়ার্স হতো, তাহলে খুব ইজিলি হয়ে যেত। কিন্তু আমি এরকম মনে করি না, কারণ ইচ্ছাটাই মেন ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের অনেকের সাথে কথা বলেছি, তোমরা অনেকে আমাকে বলেছে তোমরা অনেক দূরে দূরে থাকো, তো এখানে আসবে না, অনেকেরই সমস্যা আছে। তো এটাই মেন ব্যাপার, যে আমি চাইছি যারা আমার সাবস্ক্রাইবার, যারা ওই প্রচুর টাকা দিয়ে এক্সিবিশনে পার্টিসিপেট করবে না, অনেক জায়গায় তো 7,000, 10,000, 20,000 টাকা নিচ্ছে নাকি একটা এক্সিবিশনে ছবি দেওয়ার জন্য। আমি অনেকে আমাকে বলছিল যে দাদা এক্সিবিশন তুমি তো অনেক কথা বলো, কিন্তু এক্সিবিশনে যেতে গেলে তো প্রচুর টাকা দিতে হয়। এটা আমি জানি, এটা অনেক জায়গায় হয়তো কোনো একটা বড়, হয়তো কোনো একটা হল বুক করা হয়েছে, তো সেখানে প্রচুর চার্জ থাকে। আমি কলকাতার মধ্যে আমি কিছু হল জানি, তো আমি সেখানে ভাবছিলাম করবো। তো প্ল্যানিং হচ্ছিল, একটা গ্রুপ আমি রেডি করছিলাম। তো বাট অনেক কিছু এখন করতে হবে, আমাকে নিজেকেও প্রিপেয়ার করতে হবে, চ্যানেলটাকেও অন্যভাবে দাঁড় করানোর চেষ্টা করতে হবে। তো সেটার দিক দিয়ে সমস্ত কিছু মাথায় রয়েছে। আর হ্যাঁ, চ্যানেল বেঁচে থাকবে, চ্যানেলে অনেক কাজ হবে, অনেক কিছু নিয়ে আসবো। এটাই বলে সবাইকে বলবো মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্সলি হ্যাপি নিউ ইয়ার। কেন জানি না আমি ভিডিও আসবেও না, তো সেক্ষেত্রে আমি এখন থেকেই সকলকে হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি। হ্যাঁ দেখো, আমি বলবো না যে 2023 হয়তো অনেকে ভালো কাটিয়েছে, খারাপ কাটিয়েছে। অবভিয়াসলি দেখো, প্রত্যেকটা মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন আসে। তো সেক্ষেত্রে এবছরটা কারোর কাছে খারাপ, কারোর কাছে ভালো অবভিয়াসলি গেছে। প্রত্যেকটা মানে সারাটা জীবন এরকমই যাবে, যেটা সত্যি সেটা সত্যি, সারাটা জীবন এরকমই যাবে। আমি বলবো না যে হ্যাঁ পরের বছর খুব ভালো কাটা, কারণ ভালো যেমন কাটবে, খারাপটাও দেখবে কেটে যাবে, ঠিক কেটে যাবে। তো এরকমভাবেই চলবে জীবনটা। কিন্তু তুমি কতটা খুশি আছো, তুমি একটা কাজ করে কতটা খুশি আছো, এটাই মেন ব্যাপার। কখনো ভাববে না যে এই ডিসিশনটা নিয়ে ভুল করলাম, কারণ এটাই সব থেকে বেশি ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমাদের কাছে, অনেকের কাছে মনে হয় যে এই ডিসিশন নিয়ে ভুল করলাম, এই ডিসিশন নিয়ে ভুল করলাম, এইগুলো তো এইগুলো মাথায় আনবে না। তো এই বলেই ভিডিওটা শেষ করব। তোমরাও কাজ করো, তোমরাও ডিফারেন্ট ভাবনা রাখো, আমার সাথে ডিসকাশন তো করোই হোয়াটসঅ্যাপে, ডিফারেন্ট ডিসকাশন হয়। তো চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু কনসেপ্ট নিয়ে, ঠিক দেখা হবে।